বিসমিল্লাহির রহমানির রহিম। বয়সবাজার রেলওয়ে স্কুল অ্যান্ড সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থের প্রথম চ্যাপ্টারের পরমাণুর মডেল সম্পর্কিত কিছু সমস্যা। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা আলোচনা করব। তো রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা জানি যে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণু কিভাবে অবস্থান করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ঘুরে, তার শক্তি সম্পর্কিত ধারণা, তার আকার সম্পর্কিত ধারণা, এই সকল বিষয় মিলিয়ে একটি মতবাদ বা স্বীকার্য তিনি উপস্থাপন করেন, যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে বাজারে পরিচিত। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে স্বীকার্য এবং মতবাদগুলো রয়েছে, সেই মতবাদগুলো তোমাদের বইতে অনেকটা লেন্দি ভাবে লেখা আছে, অনেক ক্ষেত্রে সেটা মুখস্থ করতে তোমাদের অনেকটাই সমস্যা করো। তো আমি এখানে পয়েন্ট আকারে একটু আলোচনা করবো। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে এক নম্বর স্বীকার্যটা রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কিত ধারণা। অর্থাৎ তিনি এখানে আমরা ডায়াগ্রামটার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের যে কক্ষপথ, সেই কক্ষপথ এখানে আমি লিখে দিলাম, যেটা হচ্ছে কক্ষপথ। আর কালো মার্ক করা যে অংশগুলো রয়েছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এই বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস সম্পর্কিত কি ধারণাটা দিয়েছে হচ্ছে প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে। এক নম্বর নিউক্লিয়াস সম্পর্কিত ধারণা হচ্ছে যে প্রত্যেকটা পরমাণুর কি রয়েছে, একটি কেন্দ্র রয়েছে, এবং সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা পরমাণুর কি রয়েছে, একটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে কি ইলেকট্রন। এটুকু আমাদের বললেই এই এক নাম্বার যে স্বীকার্যটা, সেটা অনেকটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর কি ধরা হয়? শূন্য ধরা হয়, এবং নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত যে প্রোটন এবং থাকে এবং নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের যে ভর, সেই ভরটা মূলত প্রোটন এবং নিউট্রনের যে ভর থাকে, সেই প্রোটন এবং নিউট্রনের ভরটাকে নিউক্লিয়াসের ভর হিসেবে গণনা করা হয়। তো আমি আবার বলি, নিউক্লিয়াস সম্পর্কিত ধারণাটা কি? প্রত্যেকটা পরমাণুরই তাকে একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে হচ্ছে কি ইলেকট্রন। আর এই নিউক্লিয়াসের ভর কাকে ধরা হয়? এর ভিতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে, সেই প্রোটন এবং নিউট্রনের যে ভর থাকে, সেই ভরটাকে নিউক্লিয়াসের ভর হিসাবে গণনা করা হয়। তাহলে আমি আবার বলি, একটা হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে কি প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে হচ্ছে কি ইলেকট্রন। আর প্রোটন এবং নিউট্রনের যে ভর, সেই ভরটাকে নিউক্লিয়াসের ভর হিসেবে বিবেচিত করা হয়েছে এই রাদারফোর্ডের পরমাণু মডেলে। এটা ছিল তার এক নাম্বার স্বীকার্য। দুই নাম্বার স্বীকার্য হচ্ছে কি নিউক্লিয়াসের আকার। তো এই নিউক্লিয়াসের আকারটা কি? যে নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র। তো স্বাভাবিকভাবেই আমরা কোনো পরমাণুর মধ্যে পরমাণুটাকে একটু খালি চোখে দেখতে পারি না, সেই ক্ষেত্রে পরমাণুর ভিতরে কি আছে সেটা আমরা কেমন খালি চোখে দেখবো। তো এখানে নিউক্লিয়াসের যে আকারটা রয়েছে, নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র, যেটা খালি চোখে ভিতরে থাকে সাধারণ মাইক্রোস্কোপ দ্বারাও দেখা যায় না, এটা অনুবৈজ্ঞানিক মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে। সেখানে নিউক্লিয়াসের বাইরে এবং ভিতরে অধিকাংশ জায়গায় কি থাকে? ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে? কারণ এখানে বলা হয়েছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, এবং নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কি থাকবে? তখন ফাঁকা থাকবে, যেহেতু অত্যন্ত ক্ষুদ্র। তাহলে আমাদের এক নাম্বারটা কি ছিল? পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। আর প্রোটন এবং নিউট্রনের যে ভর, সেই ভরটাকে নিউক্লিয়াসের ভর হিসেবে বিবেচিত করা হয়। দুই নাম্বারটা কি? নিউক্লিয়াসের আকার। নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র, এবং এই নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভিতরে কি থাকে? বেশিরভাগ জায়গায় কি থাকে? ফাঁকা থাকে। তার মানে এখানে ফাঁকা স্থানের কথা বলা হচ্ছে। তিন নাম্বারটি স্বীকার্যটা, সেই স্বীকার্যটা সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে এই রাদারফোর্ডের পরমাণু মডেলকে, মানে সৌর মডেল বলা হয় মূলত এই রাদারফোর্ডের পরমাণু। সৌরজগতের সাথে কিভাবে তুলনা করা হয়েছে? ঠিক আছে, রাদারফোর্ড বলেছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলা ঘুরে, ঠিক পরমাণুর ক্ষেত্রেও এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে পরিভ্রমণ করছে বা করছে। আবার বলছি, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমনটা তার গ্রহ, উপগ্রহ ঘুরে, ঠিক এই পরমাণুর বেলায় এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো কি ক্রমাগত প্রতিনিয়ত কি করছে? পরিভ্রমণ করছে।
তো এটা ছিল কি সৌরজগতের কথা। এবং আরেকটা এখানে কথা বলা আছে যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের কি থাকে সমান থাকে, তবে কি থাকে বিপরীতমুখী থাকে। প্রোটন এবং নিউট্রনের চার্জ একে অপরের সমান থাকে কিন্তু কি থাকে বিপরীতমুখী থাকে। তাই সামগ্রিকভাবে এই পরমাণুর চার্জ কি হয় শূন্য হয়। কেন? যদি ইলেকট্রনের চার্জ যদি কি হয় মাইনাস হয় আর প্রোটনের চার্জ যদি প্লাস হয় এবং তারা যদি সমান হয়, তার মানে কি একটা প্লাস আর একটা মাইনাস বিপরীতমুখী, তাহলে প্লাসে মাইনাসে কি হবে কাটাকাটি, তার মানে কি সামগ্রিকভাবে চার্জ শূন্য। তাহলে এটা ছিল সৌরজগতের সাথে তার তুলনা। সৌরজগতের সাথে তুলনাটাকে আমি আবারও বলি যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন তার গ্রহ উপগ্রহগুলোকে ঘুরছে, ঠিক পরমাণুতে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার ইলেকট্রনগুলোকে প্রতিনিয়ত ঘুরছে। এবং যেহেতু প্রোটনের চার্জ প্লাস ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, তাহলে তারা কি সমান এবং বিপরীতমুখী, তাই সামগ্রিকভাবে তাদের চার্জ কি ধরা হয় শূন্য ধরা হয়। এ হচ্ছে কি আমাদের 3 নম্বর স্বীকার্য। 4 নম্বর স্বীকার্য হচ্ছে আকর্ষণ সম্পর্কিত ধারণা। তো স্বীকার্যের মধ্যে বা মতবাদের মধ্যে আকর্ষণ সম্পর্কিত ধারণাটা কি? এটা হচ্ছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন একে অপরকে কি করে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বল অবশ্যই কি হবে কেন্দ্রমুখী হবে। কি বলছি যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন একে অপরকে কি করে আকর্ষণ করে। আমরা জানি চুম্বকের ধর্ম অনুসারে যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে আকর্ষণ করে আর সমধর্মী চার্জ কি করে পরস্পরকে বিকর্ষণ করে। ঠিক এখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন পরস্পরকে কি করবে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বল অবশ্যই কি হবে কেন্দ্রমুখী হবে, কেন্দ্রের দিকে হবে। এখন এই আবর্তনশীল যে ইলেকট্রনের কেন্দ্রবিমুখী বল এবং এই ইলেকট্রনের কেন্দ্র আকর্ষণ বল এই দুইটা কি হয় সমান এবং কি হয় বিপরীতমুখী হয়। এই ছিল কি তার স্বীকার্য। তাহলে এক নাম্বারটা কি নিউক্লিয়াস পরমাণু কি থাকে একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে হচ্ছে কি ইলেকট্রন। এটা হচ্ছে এক নাম্বার তথ্য। 2 নাম্বারটা নিউক্লিয়াসের আকার সম্পর্কিত ধারণা। নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র এবং বাইরে এবং ভিতরে বেশিরভাগ জায়গায় কি থাকে ফাঁকা স্থান থাকে। সৌরজগতের তুলনা করা হয়েছে যে পরমাণু সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন ভাবে তার গ্রহ উপগ্রহগুলো ঘুরে, ঠিক পরমাণু নিউক্লিয়াস কেন্দ্র করে তার ইলেকট্রনগুলো কি প্রতিনিয়ত ঘুরছে। 4 নাম্বার হচ্ছে কি আকর্ষণ সম্পর্কিত ধারণা, যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন পরস্পরকে কি করে আকর্ষণ করে। এই ছিল তার স্বীকার্য। এখন এই স্বীকার্যের মধ্যে তার এই মতবাদের মধ্যে কিছু ভুল ছিল বা সীমাবদ্ধতা ছিল। তো সীমাবদ্ধতা গুলো কি কি এগুলো আমরা একটু দেখি। তো তার সীমাবদ্ধতার মধ্যে এক নম্বর ছিল কক্ষপথের আকার ও আকৃতির সীমাবদ্ধ। তো সেই কক্ষপথের আকার আকৃতি কি? এখন এই যেখানে যে কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি, তো এখানে কক্ষপথের কথা তার মতবাদের মধ্যে বলা হয়েছে, কিন্তু এই কক্ষপথের আকারটা কেমন হবে আকৃতি কেমন হবে এই সম্পর্কে কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারেনি। এই কারণে এটা ছিল তার সীমাবদ্ধতা। তো 2 নম্বর সীমাবদ্ধতা সৌরজগতের সাথে তুলনার যে ব্যাপারটা, এটা একটা ভুল ছিল। এখানে কেমন ভুল ছিল? সেখানে তার মডেলে বলা হয় যে সৌরজগতের সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে কি করে সবসময় ঘুরতে থাকে, ঠিক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এটা তার স্বীকার্যের মধ্যে বলা হয়েছে। কিন্তু আমরা জানি সৌরজগতে সূর্যের সামগ্রিকভাবে কোনো চার্জ নেই, এটা আদান শূন্য। কিন্তু ইলেকট্রনের কি রয়েছে চার্জ রয়েছে, প্রোটনের কি রয়েছে চার্জ রয়েছে, নিউট্রনের কি রয়েছে চার্জ রয়েছে। তাহলে সেই চার্জহীন সূর্যের সাথে চার্জ যুক্ত ইলেকট্রন বা প্রোটনের নিউট্রনের তুলনা তার করা হয় নাই, ঠিক হয় নাই তার এটা করা। অন্যান্য বিজ্ঞানীদের মতাদর্শে বলা হয়েছে যে যেহেতু সূর্য চার্জহীন, গ্রহগুলো চার্জহীন, তাহলে চার্জহীন বস্তুর সাথে চার্জ যুক্ত বস্তুর তুলনা করা তার মোটেও ঠিক হয় নাই। তারপর এটা কি ছিল তার একটা ভুল মতবাদ বা স্বীকার্য। 3 নাম্বার মতবাদ হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সীমাবদ্ধতা। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে তার এগুলো কিভাবে পরিভ্রমণ করবে তার কোনো সঠিক ধারণা সে দিতে পারেনি। যে এক ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রন বলছে, একটা ইলেকট্রন কিভাবে কক্ষপথে পরিভ্রমণ করবে সেই সম্পর্কে সে বলছে। কিন্তু যদি একাধিক ইলেকট্রন থাকে একই কক্ষপথ ধরে, সেই ক্ষেত্রে সেই ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করবে এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারেনি। এটা ছিল তার আরেকটা সীমাবদ্ধতা। তারপরে 4 নাম্বার যে সীমাবদ্ধতা ছিল শক্তির ক্ষয় সম্পর্কিত ধারণা। অর্থাৎ এখানে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে বলা হয়েছে এরকম যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে সবসময় কি করতে থাকে ঘুরতে থাকে, এবং এই ঘূর্ণনের ফলে ইলেকট্রনের শক্তি ক্রমাগত কি হয় হ্রাস পেতে থাকে বা শক্তির ক্ষয় হতে থাকে।
তো শক্তি ক্ষয় হলে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা বা পতিত হবে। ঠিক তেমনি সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহগুলো যেভাবে ঘুরে, তো ঘুরতে 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 একটা সময় সেই গ্রহ বা উপগ্রহগুলোর সূর্যের মধ্যে পতিত হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা দেখা যায় নাই। এই কারণে তার এই ধারণাটাও কি ছিল, ভুল ছিল। ম্যাক্সওয়েলের ক্ষেত্রে, ম্যাক্সওয়েলের ক্ষেত্রে এই রাদারফোর্ডের পরমাণু এই গঠনটা বা এই মতামতটাও কিন্তু সম্পূর্ণ ভুল ছিল, তার এই ধারণাটা সঠিক ছিল না। এই ছিল কি তার সীমাবদ্ধতা। তাহলে আমি আবারও সীমাবদ্ধতাগুলো বলি যে কক্ষপথের আকার আকৃতির সীমাবদ্ধতা, যে তার আকার বা আকৃতিগুলো কক্ষপথের কেমন থাকবে বা কেমন ছিল এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। সৌরজগতের তুলনা যে ভুলটা ছিল, সূর্য হচ্ছে একটি চার্জহীন বা আধানহীন, আর ইলেকট্রন প্রোটন এগুলো চার্জযুক্ত। তো চার্জহীন বস্তুর সাথে চার্জ যুক্ত বস্তুর তুলনা করা সঠিক হয়নি। তারপর একাধিক ইলেকট্রন বিশিষ্ট বা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে ইলেকট্রন স্তর থেকে পরিভ্রমণ করবে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা রাদারফোর্ড পরমাণু দিতে পারেনি। তারপরে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন তার নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করতে করতে একটা শক্তি হারাতে থাকবে, শক্তির ক্ষয় হতে থাকবে। ঠিক সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহগুলো ঘুরে, সেই ক্ষেত্রেও কি গ্রহ উপগ্রহগুলো শক্তি হারাতে থাকবে, একটা সময় সে কেন্দ্রে পতিত হবে, কিন্তু বাস্তবে তা দেখা যায় না। এই কারণে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে তার এই ধারণাটাও কি ছিল, ভুল ছিল। এই ছিল মোটামুটি আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য এবং তার এই মডেলের যে সীমাবদ্ধতা। আমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি অবশ্যই করবা, সাবস্ক্রাইব করবা এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।